আমার ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সত্যি খুবই দুঃখ, হতাশা এবং কষ্ট নিয়ে এইসব ভিডিও বানাতে হচ্ছে। চোখের সামনেই বুঝতে পারছি, দেখতে পাচ্ছি যে আমরা নিজেরাই আমাদের প্রিয় দেশটাকে কিভাবে ক্ষতি করছি এবং ক্ষতির দিকে, ভয়াবহ ক্ষতির দিকে আমরা ঠেলে দিচ্ছি। আমরাই, আমরা দায়ী। ডক্টর ইউনূস কি কারণে পদত্যাগের চিন্তা করলেন, এর নেপথ্যে আসল কারণ কি বা প্রকৃত কারণ কি সেটি মোটামুটি নির্ভরযোগ্য সূত্রে জানা সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টা কার্যালয়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সেটার আদ্যপ্রান্ত উপাখ্যান। এটি নিয়ে যুগান্তর বিস্তারিত রিপোর্ট করেছে। এটি এই রাত পোহালেই যে ২৪শে মে, এই ২৪শে মে পত্রিকায় এটি ছাপা হবে। তার শিরোনাম হল ডক্টর ইউনূস পরিপূর্ণভাবে তার সাংবিধানিক ক্ষমতা যদি এক্সারসাইজ করতে না পারেন শেষ পর্যন্ত, তাহলে তিনি সবার সাথে আলাপ আলোচনা করে নিজের অবস্থান স্পষ্ট করে উনি দায়িত্ব ছেড়ে দেবেন। এটি মোটামুটি আমরা নিশ্চিত হতে পেরেছি। আগামীকাল একনেকের মিটিং আছে, জাতীয় অর্থনৈতিক কমিটির। সেই মিটিং এর পরে উনি ওনার উপদেষ্টা পরিষদের সঙ্গে জরুরি মিটিং করবেন। সেখানে উনি ওনার বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন। এরপরে তিনি, আমরা জেনেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গেও আরেকটি আলোচনায় অংশগ্রহণ করবেন। সেটি এখনো শিডিউল ঠিক হয়নি। হয়তো কাল বিকেলে বা সন্ধ্যা নাগাদ সেটি ঠিক হবে। এরপরে আমরা বাকি কি ঘটবে বা আদৌ ঘটবে কিনা, কি ঘটতে যাচ্ছে সেটি আমরা আগামীকাল বিকেল থেকে হয়তো জানতে পারব। এর আগে আপনারা জেনেছেন যে পরদিন ২৫শে মে শাহবাগে জুলাই ঐক্যের পক্ষে থাকা শক্তিগুলো, যত সংগঠন আছে, তারা একতাবদ্ধভাবে জুলাই ঐক্যের ডাক দিয়ে তারা একটি সমাবেশ আহ্বান করেছে। এটি ইতিমধ্যে আপনারা এগুলো জেনে গেছেন। এটি আরো ২ ঘন্টা আগের খবর। আমি যখন ভিডিও বানাচ্ছি তখন রাত ১২টা ছুঁই, ১২টা পার হয়ে এই মানে পরের দিনে ২৪ তারিখে যাবে আরকি। এই ঠিক এরকম মধ্যবর্তী অবস্থায় আমি অফিস থেকে এসে ভিডিওটা বানাতে বসেছি। ভাবলাম কিছু জরুরি তথ্য শেয়ার করি। অনেকেই, সারা দেশের মানুষই কি হচ্ছে, কি হবে, তারা এটি নিয়ে একটু উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যেই আছেন স্বভাবতই। আর আমরা যারা সংবাদকর্মী আছি, তারা তো সারাক্ষণই এটার মধ্যেই আছি। তো কি জানতে পারলাম সেটি হলো এই যে প্রধান উপদেষ্টা সংবিধানের যেই অনুচ্ছেদ বলে উনি শপথ নিয়েছেন, সম্ভবত ১০৬ অনুচ্ছেদ। তো সেটি প্রধানমন্ত্রীও এবং প্রধান উপদেষ্টা একই সংবিধানের একই অনুচ্ছেদ এর ভিত্তিতে তারা শপথ নিয়ে থাকেন। তো প্রধানমন্ত্রীর যে এখতিয়ার, সংবিধান অনুযায়ী উনারও সেই এখতিয়ার। তো প্রধানমন্ত্রীর এখতিয়ার অনুযায়ী যত কাজ করতে পারেন একজন প্রধানমন্ত্রী, উনি প্রধান উপদেষ্টা হিসেবে বলা হচ্ছে বা আমরা জানতে পেরেছি একেবারেই নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্র থেকে, যদিও তিনি তার নাম পরিচয় কোট করতে চাননি, বাট আমরা বিশ্বাস করতে চাই আমাদের সোর্সকে। সেটি হলো
কিছু কিছু ক্ষেত্রে প্রধান উপদেষ্টা তার কর্তৃত্ব, তার ক্ষমতা, তার সাংবিধানিক ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারছেন না বা বাধা প্রাপ্ত হচ্ছেন। সেই কারণে উনার ক্ষোভ, অভিমান। এবং আরো একটি বিষয় আমরা জেনেছি যে তাকে তাকে যেসব বিষয়ে যাদের ডিকটেশন দেওয়ার কথা না, তারা ওনাকে রীতিমতো ডিকটেশন দিচ্ছেন। এরকম বিষয়ও আছে আর কি। যাই হোক, বিস্তারিত না যাই। বেসিক্যালি এই একটা বিষয় যে উনি ওনার সাংবিধানিক ক্ষমতা উনি প্রয়োগ করতে পারছেন না কিছু কিছু ক্ষেত্রে। আরেকটা হলো এই যে রাস্তায় অবরোধ করে এই যমুনার সামনে সব দাবি আদায় করে নেওয়ার একটা যে একেবারে মব জাস্টিস শুরু হয়ে গেছে, এক ধরনের জিম্মি করে বিভিন্ন রকম দাবি আদায় করে নেওয়া হচ্ছে। তো এই সব ঘটনায় উনি খুবই সংক্ষুব্ধ এবং বিব্রত। সে কারণেই উনি উনি মনে করছেন যে যেহেতু আমি আমার সাংবিধানিক ওতের পাওয়ার প্রয়োগ করতে পারছি না দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, সে কারণে আমার এই পদে থাকার কোনো দরকার নেই। মোটা দাগে এগুলি আমরা শুনেছি। তো এটি উনার মুখ দিয়ে যখন আমরা শুনবো তখন আমরা তো পুরোপুরি বিশ্বাস করব। হয়তো আমার ধারণা যে রোববার নাগাদ উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন ওনার নিজের অবস্থান ব্যাখ্যা করার জন্য। এরকম একটি প্রস্তুতিও আছে। তো আমি যে কথাটি বলতে চাই, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সংবাদকর্মী হিসাবে যেটি আমি ফিল করি, সেটা খোলামেলায় বলি। আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না। আমরা রাজনীতি করব, আমরা নির্বাচন করব, আমরা ক্ষমতায় আসব, আমরা দেশ পরিচালনা করব, সবই ঠিক আছে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছি আমরা, বিভিন্ন দল, মতের লোক, সাধারণ মানুষ, বিএনপি, জামাত, এনসিপি তো পরে হইছে, তাদের যে তারা যেখান থেকে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই প্ল্যাটফর্মের এবং এক্সেট্রা সমস্ত দল যারা যারা সক্রিয়ভাবে ২৪শে গণঅভ্যুত্থানে ছিলেন। এখন যদি আমরা দেখতে পাই বা বুঝতে পারি যে কিছু কিছু গোষ্ঠীর, কিছু কিছু ব্যক্তির আচার আচরণ বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের বক্তব্য মিলে যায় বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেখতে পাই, মানে আওয়ামী লীগ আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের চা পাওয়া তো একই। এখন যদি আমরা দেখতে পাই যে আওয়ামী লীগও যা চাই, আরেকটি দলও তা চাই, বা কেউ কেউ সেটিই চাই, তাহলে কিন্তু আমাদের আর আফসোসের জায়গা থাকবে না। প্রশ্ন হলো যে আমরা কি সেটি চাচ্ছি কিনা। তাহলে তো আমরা তাদেরকে ফ্যাসিস্ট বলে এক ধরনের গালি দিচ্ছি, অভিযোগ করছি, তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? শুধু ক্ষমতায় যাওয়াই তো মুখ্য লক্ষ্য না, দেশটাকে তো ভাই ঠিকঠাক করতে হবে। বললে বলবেন যে ভাই আপনি তো এই বলেন যে নির্বাচন দিতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে। হ্যাঁ, আমি বলি, আমি তো অবশ্যই অবশ্যই আমি বলি। কিন্তু আমি এটা বলতে চাই যে ভাই আপনারা একতাবদ্ধ থাকেন। জুলাইয়ের শক্তি ঐক্যবদ্ধ থাকা দরকার। জুলাই বিপ্লবের সমস্ত শক্তিগুলো ভেঙে খানখান হয়ে গিয়েছে। ভেঙে চুরমার করে দেয়া হয়েছে ফাঁদ পেতে পেতে। ডিভাইড অ্যান্ড রোল, ভাগ করো, শাসন করো। আমরা সব বুদ্ধিমান লোকেরা ধরা খেয়ে গেলাম। এসব ফাঁদে ফাঁদে আমরা আটকা পড়লাম। কেন? তাহলে আমাদের দেশটা কিভাবে আগাবে? গণতন্ত্র কিভাবে আসবে? আমরা যেই নির্বাচন চাই সেটি কি আসবে সত্যি? আপনারা কি ভুলে গেছেন ২০০৮ সালের নির্বাচন কি সত্যি, সত্যি কি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছিল? সত্যিই কি আওয়ামী লীগ ঐরকম এত বিপুল সংখ্যক আসন পেয়েছিল?
বিএনপি ভাইরা কি বলবেন? যে নির্বাচনটাকে আমরা বলি যে 1-11 সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচন নিয়ে অনেক স্টোরি আছে, গল্প আছে। তো আপনারা ভুলে যাবেন না এসব। নির্বাচনটা কারা করবে, কিভাবে করবে ভুলে যাবেন না। একবার ফলাফল ঘোষণা হয়ে গেলে তখন কিন্তু কিছু করার থাকে না। হ্যাঁ, আপনারা ক্ষমতায় আসবেন, দল গঠন করবেন। আপনারা সরকার গঠন করবেন, সরি। আপনারা নির্বাচন করবেন, আপনারা জিতবেন, জয়ী হবেন বিপুল ভোটে, বিপুল আসন নিয়ে আপনারা সরকারে আসবেন। কিন্তু যদি আপনারা এমন দেখেন যে আওয়ামী লীগের সিট পাওয়ার কথা না ১০ টা, সেই আওয়ামী লীগ সিট পেয়ে গেছে ৪০ টা ৫০ টা, তাহলে কি বলবেন? ধরেন রাত পোহালে যখন সারাদিন ভোট হয়ে গেল আর সন্ধ্যা থেকে ভোটের ফলাফল আসা শুরু করলো এবং এবং রাত ৩টা নাগাদ জানতে পারলেন যে এখন মোট ভোটের আসনে আওয়ামী লীগ ৩০ টা ৪০ টা পেয়ে গেছে। বিশ্বাস করবেন? না অভিযোগ করবেন? না কি বলবেন? হতে পারে না? পারে কিনা? এখন তো বলবেন যে ২৪শে গণঅভ্যুত্থানের পরে ভাই কি বলেন? আওয়ামী লীগ তখন নিষিদ্ধ। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ, নিষিদ্ধ। কিন্তু আমি মনে করি তফসিল ঘোষণা হওয়া যখনই হোক, তফসিল ঘোষণা হওয়ার পরে এমন প্রেক্ষাপট তৈরি হবে যে এই বিএনপি বাধ্য হবে এবং বলবে যে হ্যাঁ, আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা উঠে দেওয়া হোক। আমাদের নির্বাচনের জন্য তাদের দরকার। তারাও নির্বাচন করুক। দেখবেন আমি একটা প্রেডিকশন বলে রাখলাম। এটা আমার একটা মন্তব্য। আমি কিন্তু আওয়ামী লীগের নির্বাচনের বিরুদ্ধে না। আমি হলাম যে আওয়ামী লীগের যারা ক্ষমতা অপব্যবহার করছে, দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে, খুন গুমে করেছে, যারা টাকা পাচার করে, এক কথা যারা আওয়ামী লীগের মধ্যে দুর্বৃত্ত, তাদের বিচার হোক বাংলাদেশের আইনে। তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হোক। এবং যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো মানুষ এখনো আছে, তারা রাজনীতি করুক। এটার পক্ষে আমি। আওয়ামী লীগের যদি বড় দল, তাদের রাজনৈতিক অধিকার আছে। হ্যাঁ, দল হিসেবে তারা অনেক অপরাধ করেছে। মানে যত রকম অভিযোগ আনা যায় সত্য। কিন্তু আমরা অনেক সময় অনেক বপির কথাবার্তা বলতে পারি। কিন্তু বাস্তবতা খুব কঠিন। এই দেখেন, সকালে একজনের সকালে যে শত্রু আপনার, বিকালে সে আপনার বন্ধু হয়ে যাচ্ছে। কি হচ্ছে? স্বার্থের কারণে। আরেকটি কথা বলে রাখি। ধরেন ডক্টর ইউনূস সাহেব চলে গেল। আমি ধরলাম যে কিছুই হলো না। একটা আশঙ্কা তো অবশ্যই আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার পর, প্রধান উপদেষ্টা পদত্যাগ করার পরই আওয়ামী লীগের ব্যাপক শোডাউন হওয়ার আশঙ্কা আছে। এবং আমি মনে করি এবং বিশ্বাস করি আওয়ামী লীগের এই ধরনের প্রস্তুতিও আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেই দিনই পদত্যাগ করবেন, তার ১ ঘন্টার নোটিশে আমার ধারণা আওয়ামী লীগের লোক সব রাজপথে নেমে আসবে। সেই পরিস্থিতি আপনারা কিভাবে মোকাবেলা করবেন, কি হবে আমি জানি না। সেখানে কি গৃহযুদ্ধ বাধবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, না কি হবে, না প্রশাসন তাদের হেল্প করবে, না প্রশাসন অ্যাকশন নিবে, আমি জানি না। কিন্তু আমি মনে করি এরকম একটি আশঙ্কা আছে। সেক্ষেত্রে কি হবে আপনারা চিন্তা করে দেখেন। কি হলে কি হইতে পারে? আজকে তো বিএনপি বলে দিল যে আমরা ডক্টর ইউনূস সাহেবের পদত্যাগ চাই না। কিন্তু উনি যদি আবেগের বশবর্তী হয়ে করতে চান, সমস্যা নাই। বিকল্প লোক খুঁজে হবে। খুঁজতে পারেন। কতগুলো সংখ্যার জায়গা মনে রাখলে হবে। আরেকটা কথা বলি, ধরেন ইউনূস সাহেব চলে গেল। আরেকটি তত্ত্বাবধায়ক সরকার হলো বা অন্তর্বর্তী সরকার হলো। ইলেকশন হলো। মানে আপনারা তফসিল দিলেন, সেই কমিশন তফসিল দিল। যদি জামাত এবং এনসিপি অংশগ্রহণ না করে সেই ইলেকশনে, তো ইলেকশন করবে কি? আপনারা আওয়ামী লীগ? অনেকগুলো বিষয় আছে। আমি মনে করি যে ভাইরে, অনেক জল ঘোলা হয়েছে। আমাদের দেশে অনেক ক্ষতি হয়ে গেছে। দেশটা কাউকে না কাউকে ঠিক করতে হবে।
যদি আমরা এত বিপ্লব, এত রক্ত দেওয়ার পরও আমরা খারাপ দলের সাথে আপনাদের, খারাপ মানুষের সাথে আপনাদের পার্থক্য খুঁজে না পাই, যদি আবার সেই চেহারা দেখতে হয়, আবার সেই বাংলাদেশ দেখতে হয়, সেই দুঃশাসনের বাংলাদেশ দেখতে হয়, সেই ক্ষমতা অপব্যবহারের বাংলাদেশ দেখতে হয়, তাহলে শেখ হাসিনার তো উৎখাত করার দরকার ছিল না। ভালোই ছিল, তো সেই ছিল, খারাপ কি? যদি আপনারা ক্ষমতা এসে তাই করেন, যারাই ক্ষমতায় তাই করবেন, যে ফের আমরা দেখি আবার সেই স্বৈরাচারের চেহারা আমাকে দেখতে হয়, আবার একই মুখ দেখতে হয়, আবার রক্তপাত, আবার খুনোখুনি, আবার গুম, আবার হিংসা বিদ্বেষ, প্রতিপক্ষকে শায়েস্তা করা, অন্যায়ভাবে জেলে ঢুকায় রাখা, গুম করা, খুন করা, আবার সেই দাসত্ব, আবার সেই ভারতের দাসত্ব, তাহলে এই বাংলাদেশ তো আপনি আমি আমরা চাইনি। এই রাষ্ট্রকে তো কেউ ঠিক করতেই হবে, এই রাষ্ট্রকে কেউ মেরামত করতেই হবে। তাই একজন সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই, এখনো সময় আছে। সবাইকে বলছি, আমি সহ, প্লিজ দেশটাকে বাঁচান, দেশের পাশে এসে দাঁড়ান। এই দেশটাকে ঠিক করতে হবে। এই দেশ আগে যেভাবে চলেছে এভাবে আর চলতে দেওয়া যাবে না। আগে যারা যেভাবে নেতৃত্ব দিয়েছে সেভাবে দিতে দেওয়া যাবে না। আগে যেভাবে ক্ষমতায় থাকার জন্য আর ক্ষমতা থেকে সরানোর জন্য যেভাবে আমরা বিভিন্ন দেশের উপরে প্রহার করেছি, আমরা দাসত্ব করেছি, গোলামি করেছি, সেইখান থেকে বেরিয়ে আসতে হবে। না হলে নিকট ভবিষ্যতে এই বাংলাদেশ কনফার্ম একটি প্রক্সি যুদ্ধের মুখোমুখি হবে। এই মধ্যপ্রাচ্যের মতো অবস্থা আমাদের হবে। একে তো মুসলিম রাষ্ট্র, সবার চোখ কিন্তু হায়ানার চোখ কিন্তু বাংলাদেশের দিকে এখন। এই সেন্ট মার্টিন, আমি কিন্তু শেখ হাসিনার একটি বক্তব্য সমর্থন করি। বাংলাদেশ ঘিরে, এই বে অফ বেঙ্গল ঘিরে, এই ইন্দো প্যাসিফিক অঞ্চল ঘিরে পৃথিবীর শক্তিধর দেশের মহাপরিকল্পনা আছে। তারা এখানে ডিপ স্টেট করতে চায়। আরো অনেক কিছু আপনারা জানেন, আমরাও জানি। এই গোলামি জিনজির পরা যাবে না হাতে। ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই দেশটাকে এইভাবে সেল করা যাবে না। আমরা শেষ হয়ে যাব। আরেকটা কিন্তু ইসরায়েল হয়ে যাবে। আজকে অনেক কথা খোলামেলা বললাম এবং শেষ করছি এই যে আমরা কোনো তথ্যের নামে অপতথ্য ছড়াবো না, আমরা কোনো গুজব ছড়াতে চাই না। আমার বলার মধ্যেও যাদের চিন্তা চেতনা বিবেক বুদ্ধি দিয়ে মনে হয় যে এই কথাটা সঠিক, এটাই গ্রহণ করবেন। যেটা মনে হবে অতিরিক্ত গ্রহণ করার দরকার নাই, মেদ ফেলে দিবেন। আমি মনে করি যে আমাদের সেনাবাহিনীর সদস্যরা, আমাদের দেশপ্রেমিক ভাইয়েরা, আমাদের পুলিশ ভাইয়েরা, টোটাল আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা সবাই দেশ তার পাশে থাকেন। এই দেশ ঠিক করতে হবে আমাদের সবার। আমরা সাংবাদিকরা আছি, আপনারা আছেন, সিভিল সোসাইটি আছে, এবং প্রত্যেকটা দলকে বলবো, প্লিজ এই স্বার্থের জন্য মারামারি করবেন না, হানাহানি করবেন না, হিংসা বিদ্বেষ ছড়াবেন না। সময়টা খুব কঠিন, প্রতিটি মুহূর্ত কিন্তু কঠিন। ঐক্য ভেঙে দেওয়া হচ্ছে, শুভ শক্তি ভেঙে দেওয়া হচ্ছে, অশুভ শক্তির হাতছানি। এখান থেকে বাঁচতে হবে, দেশটাকে বাঁচাতে হবে। দেশের মানুষের পাশে থাকেন, দেশের সমস্ত ভালো মানুষদের সংগঠিত করেন। এই মেঘ কেটে যাবে, ভয়ের কারণ নেই। আসেন আমরা এক থাকি, ঐক্যবদ্ধ থাকি, জুলাইয়ের সব শক্তি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে দাঁড়াই। ভয় পালিয়ে যাবে, অশুভ শক্তি পালিয়ে যাবে। জয় হবে আগামীর বাংলাদেশের, জয় হবে নিপীড়িতের, আমাদের বাংলাদেশের।